শীতদিন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ম্যাম? ভালো আছি। এমইটি আপনার নাম ঠিক করেন, আসসালামু আইডি দিয়ে দেন। আর শামীম খান আপনার আইডি দিয়ে দেন। মনসুর চৌধুরী আইডি দিয়ে দেন। নুসরাত, আপনাদের অন্যদের নামগুলা দেখেন, খুব সুন্দরভাবে দেয়া আছে, নাম আছে সাথে, মানে আপনাদের ইয়েটা আছে। 4B 483, আপনি কি অনার্সের কোন ডিপার্টমেন্ট? এমডি মানিক, আপনি আনিক, আপনি কোন ডিপার্টমেন্ট? এমডি আনিক। জি ম্যাম, আমি অটোমোবাইলস হ্যাঁ, আপনাদের অটোমোবাইল ক্লাস তো শেষ। আপনাদের অটোমোবাইল, অটোমোবাইলস তো ম্যাম 7 থেকে দেওয়াতে। হ্যাঁ আপনাদের ক্লাস তো হচ্ছে 6টা থেকে। ও, অটোমোবিল ক্লাস আজকে না তো, এটা তো শনিবারে অটোমোবিল ক্লাস, আজকে জয়েন করছেন আপনি। ম্যাম তাহলে যে আপনি তো মনে হয় দিছিলেন আমাদের গ্রুপে। ঠিক আছে ম্যাম, তাহলে বলা আমি হচ্ছে যে শনিবারে আপনাদের পরীক্ষা আছে দেখতেছি। নাকি জানার জন্য। আজকের তো কিছু দেই নাই, কেউ তো আপনি ছাড়া জয়েন করে নাই। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, কেউই জয়েন করে নাই, শুধু জি আপনি জি ম্যাম, join ঠিক আছে, করছেন। পুরো ভুল হয়ে ওকে গেছে ওকে, ম্যাম। ভালো থাকেন, শনিবারে ক্লাসে ঠিক আসেন। আছে। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে হ্যাঁ। আমিটি আছেন আপনি? Yes, ma'am. আপনার নামটা ওখানে চেঞ্জ করে দিয়েন, নামটা নামের পাশে দিয়ে দিয়েন যে আপনার আইডি কত আর আপনি কোন ব্যাচের, এইসব ইনফরমেশন গুলা একটা দিয়ে দিয়েন, ঠিক আছে? Okay, ma'am. আচ্ছা হ্যাঁ। আর এই যে রফিকুল আইফোন, আপনার আপনার নাম কি রফিকুলই? জি 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 ম্যাম, আমার নাম রফিকুল। হ্যাঁ, আপনি আইডি দিয়ে দিয়েন পাশে, নামের পাশে আইডিটা দিয়ে দিয়েন। যেমন এই যে 63B দিচ্ছে, 620, কি সুন্দর আতিকুল বাড়ি, ভাইয়া সুন্দর করে দিয়ে দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের পরীক্ষা কবে বলেন তো? হুম, পরীক্ষাটা কবে? না, আপনারটা 26 তারিখ। পরীক্ষার সিলেবাসটা কি আমাদের বলেন তো, কি কি পড়া হয়েছে সিলেবাসটা জানতে চান। বেয়ল আর বেয়লফ এবং আর কি আছে? ওল্ড লিটারেচার। হ্যাঁ, ওল্ড ইংলিশের ফিচার্স, ঠিক না? বিউলফ, কেন বিউলফের নাম? অ্যাংলো স্যাক্সন। হ্যাঁ, এবং বিউলফের ব্যাপারে, মানে ওইসব ব্যাপারে আপনারা কি জানেন। আজকে আপনাদের টপিক দিয়ে দিচ্ছি যেটা, সেটা হলো বিউলফ। কে কথা বলছেন? কয়জন? মিউট করে দেন, হ্যাঁ। আচ্ছা, এখন আপনারা তিনটা জিনিস বের করবেন, সেটা হলো বিউলফের মায়ের ব্যাপারে বের করার চেষ্টা করবেন, অ্যাংলো স্যাক্সন হিস্ট্রির ব্যাপারে আমাকে কেউ কিছু বলার চেষ্টা করবেন, এবং আপনারা বিউলফের তিনটা চারিত্রিক বৈশিষ্ট্য, বিউলফের ভালো দিকগুলা বের করবেন, ঠিক আছে? আর বিউলফ কেন এপিক, এই জিনিসগুলা একটু দেখবেন, ওকে? এই চারটা জিনিস ভালো করে দেখতে থাকেন। এবং এখন বিউলফ নিয়ে আরেকটা দেখবেন আপনারা, সেটা ভালো হবে। এক সেকেন্ড, আমি দিচ্ছি আপনাদেরকে শেয়ার করে। এটা বিওলফের বাংলা সামারি, আর এই লিঙ্কটা আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। আহ, এই যে এইখানেই দিয়ে দিচ্ছি। আপনাদের চ্যাট বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি।
আপনারা লিঙ্ক থেকেও পড়তে পারেন অথবা এখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে? দেখা যাচ্ছে জিনিসটা? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ বাংলায় ম্যাম, এটা বাংলায়, হ্যাঁ এটা হ্যাঁ, বাংলায় রাধা দিয়েছি। রোজগারের হল। হ্যাঁ বাংলাতে দিয়েছি যাতে আপনাদের ও কোনো আচ্ছা কনফিউশন থাকলে যেন দূর হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা। আপনাদের চ্যাট বক্সে কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করেছি, আপনি চাইলে ওভাবে লিঙ্কের ওখানেও দেখতে পারেন, ঠিক আছে? সবাই কি চ্যাট বক্সে লিঙ্কটা পেয়েছেন? চ্যাট বক্স মানে বুঝেছেন? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। তার মানে জুমের চ্যাট বক্স যেখানে আপনারা ক্লাসটা নিচ্ছি সেখানেও দিয়ে দিয়েছি যাতে আপনারা ফোনে দেখতে পারেন। মুকেশ হাউসিং সত্যি রাধা শিল্ড চিফ হচ্ছে শুনে। ব্যাখ্যা তার দিকে সরকার রাধা হন রাজগার একজন জ্ঞানী এবং শক্তিশালী শাসক এবং ভেন্দের সমৃদ্ধি বেঁধে গিয়ে কালের ফল রাধা রাজগার খুব সচ্ছিল হয়ে ওঠেন এবং রাধা কে এত সাউন্ড করছে রে? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমরা কি এটা এখন পড়বো? মনে মনে পড়বো এটা নাকি ম্যাম? অবশ্যই। এটা মনে মনে পড়ে ফেলেন, তাহলে আপনাদের কোনো সমস্যা থাকলে হয়ে যাবে। লিঙ্কও দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দেখেও পড়ে ফেলতে পারবেন। ওকে ম্যাম, ওকে। ম্যাম, ম্যাম মিড টার্মে কি বিয়ল্প এবং ইপিক দুটোই থাকবে? হ্যাঁ বিউলফ এপিক এসবই থাকবে, অ্যাংলো স্যাক্সন বৈশিষ্ট্য বা অ্যাংলো স্যাক্সন কি হয়েছিল ইতিহাস যেগুলো আমরা পড়ছি সব এসব থাকতেছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আপনাদের ভেতরে কি কেউ আছেন যে পরীক্ষা আগে কখনো দেন নাই? জি জি ম্যাম, ম্যাম, আমি কখনো দেইনি, আমি প্রথম সেমিস্টার। এটা আপনারা ফার্স্ট আচ্ছা সেমিস্টার আমার। পরীক্ষার ব্যাপারে কিছু আমি সাজেশন দেয়নি।
আপনারা শুনেন সবাই, যারা একদম নতুন তারা আপনাদের লেখা হাতে লেখে পরীক্ষা দিতে হবে, টাইপ করতে কিন্তু নিষেধ করা আছে, এটা জানেন তো। জি ম্যাম। আপনাদের ঠিক যখন পরীক্ষার সময় হবেন দেখবেন যে ড্যাশবোর্ডে অথবা আপনি ই লার্নিং এ ওটা পেয়ে যাবেন। ই লার্নিং এ প্রশ্নপত্রটা পরীক্ষার সময় ওপেন হবে, ঠিক যেই টাইমে বন্ধ হওয়ার সেই সময়ের ভিতরে আপনাকে দিয়ে দিতে হবে, সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিটটা কিভাবে করবেন, হাতে লিখবেন জি ম্যাম। আর যারা আগে পরীক্ষা দিয়েছেন তারা একটু সাজেশন দেন তো কি করবে, কিভাবে কি করতে হয়, একটু সাজেশন দেন কেউ। ভাইয়া এটা হচ্ছে যে হাতে লিখে এক্সামটা 1 আওয়ার টাইম থাকে আমাদের, 1 আওয়ারের মধ্যে লেখা শেষ করবেন, অ্যান্ড 15 মিনিটস থাকে হলো এটা ছবি তোলা, ইনিশিয়াল আদার কাজগুলো, মানে ছবি তুলবেন। আপনি ক্যাম স্ক্যানারও ইউজ করতে পারেন, ওইটাতে ছবি তুলে পিডিএফ ফাইল করে ওইটা আমাদের উম, যেখানে ওই যে আপনি মিড টার্মে যে কোয়েশ্চেন পেপার পাবেন ওখানে সাবমিট করার একটা অপশন থাকে, ওখানে ক্লিক করে আপনি মানে আপনারা ওই পিডিএফ ফাইলটা ওখানে দিয়ে আপনার পোস্ট করতে হবে। মানে এটা টাইমের ভিতরে করতে হবে, বেটার হচ্ছে 1 ঘন্টার মধ্যে লেখাটা শেষ করা, কারণ লাস্টের দিকে যে একটু রাশ হয়ে যায়, অনেক সময় ইন্টারনেট ইস্যু বা অনেক কিছু হতে পারে। তো 15 মিনিটস ওইটা করে পোস্ট করলে হয়ে গেল। দেন একটা মেল পেয়ে যাবেন যেখানে আপনি শিওর হবেন যে আপনার এক্সাম পেপারটা সাকসেসফুলি আপনি পোস্ট করেছেন, এটার একটা মেইল আসবে। তো এখানে এটাতে কনফার্ম যদি আমার কারো পরীক্ষা 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় তাহলে কি 1 ঘন্টার ভিতরে জমা দেওয়া সম্ভব, নাকি যে ওই কোনো 15 সময় জমা মিনিটে? যে ও না না আচ্ছা ভাইয়া, ঠিক যে আছে। কোনো সময় দিতে পারবেন, মানে এটা একটা টিচার্সরা আমাদের বলেছেন যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম, এই জন্য বললাম এটা, যে 1 আওয়ারের মধ্যে শেষ করলে একটু রিস্কটা কম থাকে। 15 মিনিটসটা আসলে ওই জন্যই দেওয়া, এক্সট্রা যে 15 মিনিটস। হ্যাঁ, বুঝতে পারছি। 15 মিনিটসটা কি 1 আওয়ারের পরে 15 মিনিটস এক্সট্রা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান জমা আওয়ার দেওয়ার জন্য 15 মিনিট জমা দেওয়ার জন্য? জমা দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। ওদেরকে লেখার ওয়েলকাম। পিডিএফ পিডিএফ করা এবং ক্যাম স্ক্যানার এগুলাকে ডাউনলোড করে রাখেন মোবাইল, ঠিক আছে। ওকে ম্যাম। আর আপনাদের নেট কানেকশন ঝামেলা থাকতে পারে, এর জন্য ইন্টারনেট ডাটা কিনে রাখিয়েন। এখন আপনাদের ভিতরে কি কেউ আছে যে পেমেন্ট এখনো ক্লিয়ার হয় নাই বা ডিউস আছে, এরকম কি কারো আছে? হ্যাঁ, কারো কি কোনো এইসব ব্যাপার আছে? এরকম হলে কিন্তু ই লার্নিং এ আপনার ওপেন হবে না, ই লার্নিং এ আপনি ওটা পাবেন না, প্রশ্নটা পাবেন না। এই জন্যই বললাম যদি কারো কিছু সমস্যা বা কোনো কিছু থাকে কালকের মধ্যে সলভ করে ফেলেন, ঠিক আছে। না হলে পরীক্ষাটা এখানে আপনি দিতে পারবেন না এবং পরে যাই আপনাকে রিটেক নিতে হবে, সেখানেও আবার একটা কস্ট আছে। বুঝতে পারছেন সবাই? ইয়েস ম্যাম। আশা করতেছি সবারই পেমেন্টের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। আর কোনো কারণে যদি সাবমিট করতে না পারেন তাহলে যেই কাজটা আমরা করি সেটা হলো সাপোর্ট, আপনার সাপোর্টের ইমেল অ্যাড্রেস কি আপনারা জানেন? সাপোর্ট থেকে তো আপনাদের অনেক ইমেল আসে না আপনাদের? ইন কেস যদি আপনাদের কারো সাবমিশন ঠিক মতো না জি হয়, ম্যাম। তাহলে যেটা করবেন সাপোর্টে ইমেল করবেন, সিসিতে যেই টিচারের পরীক্ষা শুধুমাত্র সেই টিচারের ইমেল অ্যাড্রেসটা দিবেন, বুঝতে পারছেন। আর আপনি লিখবেন আপনার আইডি কি, নাম কি, এবং আপনি সাবমিট করতে পারেন নাই স্ক্রিপ্টটা, সাথে সাথে পরীক্ষা ওই 1 ঘন্টা 15 মিনিটের শেষ হওয়ার সাথে সাথে ওই স্ক্রিপ্টটা অ্যাটাচ করে দিবেন, আপনার পেমেন্ট স্লিপটাও অ্যাটাচ করে দিবেন, বুঝতে পারছেন। জি ম্যাম। তার মানে আপনার ওই যেই টিচার আছে তার ইমেল অ্যাড্রেসটা নিয়ে রাখবেন। আর কারো যদি কোনো সমস্যা থাকে বা ই লার্নিং ওপেন না হয়, আজকেই যদি দেখেন যে ওপেন হয়নি ই লার্নিং, আজকে রাতের বেলা চেক করে নেবেন। যদি কোনো ব্যাপার থাকে তাহলে পরীক্ষাটা আপনি দিতে পারবেন না, পরে যে রিটেকের ব্যাপারটা আপনাকে ইমেলের মাধ্যমে জানানো হবে, যখন রিটেকের একটা টাইম দেয়া হবে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে রিটেকটা কখন হবে, ঠিক আছে। ওটাও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রিটেকের জন্য যদি এই পরীক্ষাটা আপনি না দিতে পারেন। আর যেই সময় টাইমিংটা দেয়া 8টা থেকে 9টা, যেদিন যেদিন দেয়া সেই সময় অবশ্যই ইন্টারনেটে আপনাকে থাকতে হবে। ক্যাম স্ক্যানার আর
পিডিএফ করার, এই দুটারই কিন্তু ডিভাইস আছে। কোনটা দিয়ে আপনারা করেন? যারা আগের স্টুডেন্ট তাদেরকে জিজ্ঞাসা করতেছি, পিডিএফ স্ক্যানারটা কোনটা ভালো, আর ক্যাম স্ক্যানার কি করতে? ম্যাম ক্যাম স্ক্যানারটা থাকলে আই গেস মানে এটা সবকিছুই কভার করে, ওখানে সবকিছু অপশন আছে, সো এটা একবারে হয়ে যায়। মানে আমি শুরু থেকে এটা ইউজ করছি, সো এটাই আমার কাছে বেস্ট লেগেছে। স্ক্যানার না, নতুন ভার্সনটা? ইয়েস ম্যাম। এটা তাহলে যাদের ল্যাপটপ আছে বা মোবাইল আছে এটাকে ডাউনলোড করে আজকেই ফেলেন, তাহলে আপনাদের ছবি তুলতে বা ওটা সাবমিট করতে ইজি হবে। আর কোনো সাজেশন আছে পরীক্ষার ক্ষেত্রে? আপনাদের সবাই কি ডাউনলোড করছেন আপনাদের অ্যাডমিট কার্ড? অ্যাডমিট কার্ডটা কিভাবে করে নিবে একটু বলে দেন তো। টিচাররা কিন্তু ওইটা ওই এডমিট কার্ডও তো কালেক্ট করে নি ম্যাম, কিভাবে কিভাবে ওইটা করবে, আর জানা নেই। কিভাবে করবে একটু বলে দেন। ইয়েস, হ্যাঁ, কিভাবে করে কালেক্ট করতে হয়? এক্সকিউজ মি ম্যাম, একটু জানার জন্য আর কি নক দিলাম। সেটা হচ্ছে ম্যাম, এটা কি আমাদের অটোমোবাইল 04B ব্যাচের ক্লাস হচ্ছে? ক্লাস আজকে কেন হবে? আমাদের তো শনিবারে হবে। ও ম্যাম, আমাকে এক ফ্রেন্ড বললো তো, এই জন্য আর কি আমি ঢুকছিলাম। কে বলছে? কেউই তো অটোমোবিল আছে, ক্লাস কেন হবে? অটোমোবিলের ক্লাস হবে শনিবারে। আপনাদের শনিবারে মনে হয় একটা পরীক্ষাও আছে, ঠিক না? আমার ক্লাসের জি পরে। ম্যাম, আমার ওই ফ্রেন্ড আলামিন বললো তো যে ক্লাস হচ্ছে, এই জন্য আর কি ঢুকা ম্যাম। না, না, একটু টেনশন নাই, লেখাই তো আছে গ্রুপে। ম্যাম অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটা বলবো? অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটা বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলেন। অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন হলো ওই যে স্টুডেন্ট যেটা পোর্টাল আছে আমাদের, ওই স্টুডেন্ট পোর্টালে ঢুকতে হবে। হ্যাঁ, সেখানে গিয়ে যেমন এই যে রেজিস্ট্রেশনের অপশন আছে, অ্যাডমিট কার্ডের অপশন আছে, পেমেন্টের অপশন আছে, সেগুলোতে ক্লিক করলে পরে তোমার সবকিছু সেখানে দেখা যায় আর কি। রেজিস্ট্রেশনের অপশন সবকিছু আছে। ওইখানে গিয়ে অ্যাডমিট কার্ডের অপশনের মধ্যে চাপ দিলে যদি পেমেন্ট ক্লিয়ার থাকে তাহলে অ্যাডমিট কার্ড ওইখান থেকে সরাসরি ডাউনলোড করে নামানো যায় আর কি। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, অ্যাডমিট কার্ডটা ম্যাম ডাউনলোড করার মানে না করলেও কি কোনো প্রবলেম আছে আমাদের যারা অনলাইনে আমরা দিচ্ছি এক্সাম? এক্সাম না না, কোনো সমস্যা নাই। ডাউনলোড না করলেও ওই ব্যাপারটা নাই, কিন্তু অনেক সময় যদি কোনো টিচার দেখতে চায়, অন্য ডিপার্টমেন্টের টিচারদের সাথেও তো অনেক সময় ক্লাস থাকে বা অনেক ব্যাপার থাকে, আপনি ডাউনলোড করে তো রাখলে অসুবিধা নাই, ঠিক না? এটা প্রুফ যে আপনি সবকিছু ক্লিয়ার ওকে আছে। রেখে দেন, কারণ আপনার ডাউনলোড এটা তো বেশিক্ষণ লাগে না। ওকে ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আর পরীক্ষার যারা পুরাতন আছেন তাদের কোনো টিপস নতুনদের জন্য? রফিক ভাই কি জানি বললেন, ওই যে এডমিট কার্ডেরটা কোথায় পাবো? অ্যাডমিট কার্ড হলো যে স্টুডেন্ট পোর্টাল আছে না, এই যে স্টুডেন্ট হ্যাঁ ডট, হ্যাঁ, ওই যে ওয়ার্ল্ড হ্যাঁ ইউনিভার্সিটি .com.bd নামে একটা ওয়েবসাইট আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে এটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেখানে আপনি রেজিস্ট্রেশন করছেন, যেখানে রেজিস্ট্রেশন করছেন, হ্যাঁ, জি জি। সেইখানে গেলে দেখবেন যে বাম পাশে রেজিস্ট্রেশন যে লেখা আছে ওইখানেই ক্লিক করে দেখবেন ওখানে অ্যাডমিট কার্ডের অপশনটাও আছে। হ্যাঁ, অ্যাডমিট কার্ডের অপশনে ইজিলি আপনি যদি এখানে ক্লিক করেন তাহলেই আপনার অ্যাডমিট কার্ডটা শো করবে। তখন সেখানে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করলেই আপনি মোবাইলে করলে মোবাইলে সেভ হয়ে যাবে, বা পিসি দিয়ে করলে পিসিতে আচ্ছা, সেভ হয়ে যাবে। ওইখানে তাহলে দিয়ে আপনাকে, স্টুডেন্ট পোর্টাল যেটা ওইটাতে যেতে হবে? হ্যাঁ, স্টুডেন্ট পোর্টালে যেতে হবে। এটা কিন্তু ই লার্নিং কিন্তু না, ই লার্নিং কিন্তু না, হ্যাঁ ই এটা কিন্তু লার্নিং না, স্টুডেন্ট এই জন্য পোর্টাল। ই ধ্রুব লার্নিং এ ভাইয়া, পাচ্ছি না। ই ই লার্নিং এ পাচ্ছি। ধ্রুবতে পাবেন এটা। ও, ই ধ্রুব, ওকে। হ্যাঁ, ই ধ্রুব স্টুডেন্ট পোর্টাল যেটা ওটার আন্ডারে আছে, এটা আমাদের ওই যে অ্যাডমিট কার্ড, তারপরে আমাদের পেমেন্টের ইস্যুগুলো সবকিছু ওখান থেকে দেখা যায়। আচ্ছা, আপনাদের ই ধ্রুব আর স্টুডেন্ট পোর্টাল কি একই? জি ম্যাম, একই তো, আমার তো মনে হয় একই ম্যাম। একই, তাহলে এটা অনেকে স্টুডেন্ট পোর্টাল বলে, অনেকে ই ধ্রুব বলে, আমি তো কনফিউজ হয়ে গেছি। ম্যাম আমি এই জন্য আপনি যখন বলেছেন তো আমি একটু চেক করলাম, মানে ম্যাম, ম্যাম এটা ঠিক আছে, হুম ইদ্রুপ যেটা আছে ইদ্রুপ থেকে এটা পরিচালনা করে, এটা ঠিক আছে, কিন্তু এটা হলো কি, এইটার যে ওয়েবসাইটের নাম, হ্যাঁ, সেই নামটা কিন্তু ওই স্টুডেন্ট দিয়ে করা, www.student, হ্যাঁ, ডট, ওই যে আপনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, WUB, এরকম .com.bd এরকম করে দিয়ে ওয়েবসাইটটা করা আছে।
যেটা আচ্ছা যেটা বলি যে ই গ্রুপ, হ্যাঁ ই গ্রুপে আমরা একবারই ঢুকছিলাম, যখন প্রথম করছিলাম তখন ওইখান থেকে এটা করে নিচ্ছি, এরপরে আর আমাদের ই গ্রুপে যেতে হয় না। বুঝেছি বুঝেছি। ইদ্রুব ম্যাম মেইলের ভিতরে ইদ্রুবটা একবার পেয়েছিলাম, মেইলে। নো ম্যাম, ইড্রুবোটা একটা আলাদা অ্যাপ, এটা একটু অ্যাডভান্স ভার্সন স্টুডেন্ট পোর্টালের থেকে। আমাদের যখন রেজাল্ট আসে, রেজাল্টটা সবার আগে ইড্রুবোতে আসে, আর স্টুডেন্ট পোর্টালে আসতে অনেকটাই লেট করে। ইড্রুবোতে সব থেকে আগে আপডেট গুলো চলে আসে, যেমন আমাদের এই যে বাসের ইনফরমেশন, বাস কোথায় আছে, কোথায় থেকে কখন ছাড়লো, ভার্সিটিতে পৌঁছায় গেছে নাকি, কোন জায়গায় আছে, এইসব ইনফরমেশন গুলো ইড্রুবোতে পাওয়া যায়। আচ্ছা, যারা এখন নতুন তাদেরকে আমি ই লার্নিংটা একটু দেখাই দেই, কারণ আপনারা ই লার্নিং এ কি কোথায় কোয়েশ্চেন পাবেন, কিভাবে কি হবে, এগুলো না হলে আপনাদের পরে যাইয়ে অনেক ঝামেলা হবে। যদিও বা আমার পরীক্ষা পরে, তারপরে হেল্প হবে আপনাদের। এই যে দেখেন, এটা হলো ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ লিটারেচার। আপনাদের সব কোর্স কি আপনারা ই লার্নিং এ পেয়ে গেছেন? যারা নতুন আছেন জি ম্যাম। জি জি, পেয়েছি ম্যাম, ই লার্নিং এ দেখেন সবগুলো কোর্সে। লিঙ্কটা সারা সময় থাকে, এই যে টিউসডে 7 PM পুরো দেয়াই আছে আপনাদের। এবার আমরা দেখতে থাকি এখানে কি কি আছে আরো। দেখেন, অ্যানাউন্সমেন্ট দেয়া, কোর্সের সিলেবাস দেয়া আছে, অ্যাসেসমেন্ট, এইসব জিনিস আছে পুরা এখানে। এগুলা অনেক কিছু আপনাদের কাছে হিডেন আছে, তার মানে এগুলো আপনার যেগুলো আপনি হিডেন না সেগুলা উইক 1-এ আমরা দেখেন খুব সুন্দরভাবে দেয়াই আছে যে কিভাবে মোবাইল ফোন আপনি ইউজ করবেন, এই জিনিসগুলো এখানে আছে। আপনারা চাইলে কারো যদি ই লার্নিং এই ধ্রুব অনেক কিছু নিয়ে হয়ে গেল এটা লাইন। যদি কোনো কিছু নিয়ে সমস্যা থাকে ইউটিউবে যে আপনি ভিডিও দেখতে পারেন। ইউটিউবে আমাদের WB ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বেশ সুন্দর ভিডিও আছে যে আপনি ই লার্নিং ই ধ্রুব কি করবেন, ঠিক আছে? ওখানে আপনি যা প্রশ্ন আপনার ভিতরে আসে সেটা আপনি দিলেই আপনি ই মানে ইউটিউবে ভিডিও পাবেন। সবাই নতুন যারা বুঝতে পারছেন? ক্লিয়ার সবার কাছে? স্যার ম্যাম আর একটু বলে তো সুবিধা হতো ম্যাম। ইউটিউবে সবকিছু ভিডিও দেওয়া আছে, আপনি যেখানে সার্চ করলেই পাবেন। এখানে দেখেন বিউলফের টেক্সট দেয়া আছে, যে এখানে আপনারা এগুলো তো দেখতেই পাচ্ছেন, ঠিক না? সবকিছু আছে। এগুলো কিছু জিনিস হিডেন, মানে হলো আপনাদের ওই জিনিসটা লাগবে না। এই যে লাইভ ক্লাস, এই ক্লাসটা আপনি চাইলে শুনতে পারেন, যখন চান তখনই শুনতে পারেন। যারা মিস করছেন উইক 1 থেকে এগুলো আপনাদের জন্য ওপেন আছে। পাওয়ার পয়েন্ট স্লাইডও আছে, এটা দেখতে পারেন চাইলে। তারপরে দেখেন উইক 2, এই যে বিউলফের জিনিসপত্র আছে। আপনারা কি সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডেড যারা নতুন আছেন? ইয়েস, সবাই কি অ্যাড হয়েছেন? আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে। জি জি ম্যাম। আচ্ছা, ওই গ্রুপে তো তাহলে জি ম্যাম। আছে অনেক কিছুই, ওগুলো আপনারা দেখবেন। এই যে বিউল খুব সুন্দর করে দেয়া আছে, ফোরাম দেয়া আছে, এই ফোরামটা আপনারা দিয়ে দিবেন সবাই, ঠিক আছে? Forum 1 স্প্রিং 2025 উইক 2-তে আছে। ওকে, ক্লিয়ার সবার কাছে? ইয়েস ম্যাম। এরপরে উইক 3-তে আমরা যাচ্ছি। দেখেন সব ম্যাটেরিয়ালস গুলো দেয়াই আছে। Forum 2 আছে স্প্রিং 2025, এটাও শুরু করবেন। আচ্ছা ম্যাম, প্রশ্ন কোথায় থাকবে? এটা কি একদম নিচে থাকবে? হ্যাঁ, আপনি আমার প্রশ্নটা কোথায় থাকবে? ফোরাম পেয়ে যাবেন, কোর্সের উইক 2-3-তেই তো আছে, ঠিক আছে? ওল্ড অ্যান্ড মিডল ইংলিশে আপনি ঢুকে পড়েন, ঢুকে দেখেন কোথাও কি কি ফোরাম বাকি আছে। ওকে, সব ডেট কিন্তু 23 তারিখে শেষ হয়ে যাবে এটা। না না না, মিড টার্মের প্রশ্নের ব্যাপারে মিড বলছি। টার্মের প্রশ্নটা কোথায় থাকবে এটা জিজ্ঞাসা এখানে করছে আমি ম্যাম। দেখাই দিতেছি আপনাদের, ধীরে ধীরে যাইতেছি, ফোরাম গুলো শেষ করিয়েন। এরপরে হলো এই যে উইক 4 দেখতেছেন খুব সুন্দরভাবে অনেক ম্যাটেরিয়ালস উইক 4 দেওয়া আছে আপনাদের। উইক 4-এও আমাদের Forum 3 দেওয়া আছে, এগুলো একটু শেষ করিয়েন। অনেকগুলা ডেট আছে, ডিউ হয়ে গেলে, ডেট শেষ হয়ে গেলে আর কিন্তু ওপেন হবে না। উইক 5 দেখেন চলতেছে, এই যে দেখেন 14 থেকে 21, তার মানে উইক 6 যখন আপনাদের শেষ হয়ে যাচ্ছে, আমি আপনাদের সুবিধার্থে এরকম করে একটা মিড টার্ম একটা এক্সামিনেশন উইক করে রাখছি, বুঝছেন? যাতে আপনাদের সমস্যা না হয়। উইক 7-এ আপনারা পাবেন, মানে পরবর্তী উইকটাতে, ঠিক আছে? এই যে দেখেন মিড টার্ম এক্সামিনেশন স্প্রিং 20, হ্যাঁ এই যে মিড টার্ম স্প্রিং 2025, ঠিক আছে? এটা ওপেন হবে আপনাদের জন্য, আমি ওপেন করে দিব। এই যে ওয়েডনেসডে 26-এর 8টা থেকে 9টা 15। ওকে, বুঝছেন? এটাই আপনাদের পরীক্ষার এখানে প্রশ্নপত্র আপনারা পেয়ে যাবেন। তারপরে ছবি টবি হাতে লিখে আপনারা স্ক্যানার দিয়ে PDF করে পাঠিয়ে দিবেন। ওকে, তার মানে কোন উইকে পাচ্ছেন বলেন তো?
উইক 7-এ পাবেন। ওকে, ক্লিয়ার সবার কাছে? ইয়েস ম্যাম। এটা ওই সময় ওপেন করে দিব, নেক্সট উইক মানে এই যে কয়দিন, শুক্রবারে ওপেন করে দিব, ঠিক ওই টাইমেই পাবেন। আমার ইয়েটার ফোরাম গুলা করবেন, 3টা ফোরাম দেয়া হয়ে গেছে। আবার রমজানে কিন্তু টাইম চেঞ্জ হবে ক্লাসের, ওটা কিন্তু কয়দিন পর নোটিশ আসবে, একটু দেখে নিয়েন। আপনাদের পরীক্ষাটা শেষ হওয়ার পরে কিন্তু রমজান শুরু, তো টাইমিংটাও চেঞ্জ হবে। ওকে, সবাই ক্লিয়ার? আর ফোরাম গুলা করে ফেলবেন এই কারণে, আপনাদের এই ফোরাম গুলা এই সিলেবাসে দেয়া, সেগুলা কিন্তু Yes. অলরেডি আমরা করে ফেলছি, তো আপনাদের পড়ার ভিতরেই ফোরামটা থাকতেছে। ঠিক আছে, যারা নতুন তারা কি কোনো ফোরাম করছেন না এখন অবধি? কোথাও কোনো টিচারের কোনো ফোরাম করছেন? জি জি ম্যাম ম্যাম। করছি, কিন্তু আমি ড্যাশবোর্ড ফলো করে করছি ম্যাম, এগুলো ফলো করে করিনি। ড্যাশবোর্ডে অনেক সময় আসে না, আপনি প্রতিটা কোর্সেই দেখবেন ও, এরকম। সেটা অবশ্য আমি জানতাম না, আমি শুধু ড্যাশবোর্ডটা ফলো করে না করছি। না, ড্যাশবোর্ডে একদম লাস্ট মোমেন্টে দেয়, অনেক সময় আসে না, এটা কিন্তু আগেই বলে দিলাম। দেখি এটার কি অবস্থা, এই ফোরামটা কে কি করছে না কি হচ্ছে। ই লার্নিংটা ভালো করে দেখবেন। ই লার্নিং এ আপনাদের ফোরামের কত মার্কস বলেন তো? 10 মার্কস ম্যাম। হ্যাঁ, 10 মার্কস। অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্টও 10 ম্যাম। অ্যাসাইনমেন্ট টু 10। আপনাদের কুইজে কত মার্কস? বলেন। কুইজেও 10 না ম্যাম? 10 মার্কসই তো আমি মনে হয় জানিস। 15 মার্কসের কুইজ, ঠিক আছে। 15 মার্কস ম্যাম, ওকে। মিড টার্ম? 15 ম্যাম। হ্যাঁ, 15 15। মার্কসের। আর আপনাদের ফাইনাল হবে 40 মার্কসের, ঠিক আছে। আর আপনি ওকে ম্যাম, ঠিক আছে। ক্লাসগুলো করতেছেন, অ্যাটেন্ডেন্সের জন্য আপনাদেরকে 10 মার্কস দেওয়া হবে, অ্যাটেন্ডেন্স এবং পার্টিসিপেশন, ঠিক আছে, সব মিলাই 10 মার্কস। আপনারা ফোরাম গুলা করবেন, আর ড্যাশবোর্ডে শো করে না তো, ওইভাবে করে দেখে দেখে নিবেন। আর আমার কোর্সেও যদি কোনো কারণে পরীক্ষা আপনি দিতে না পারেন, বা ধরা যাক আপনি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে দিতে পারেন নাই আমাকে, তাহলে কি কাজ করবেন, সাপোর্টে ইমেল, সিসিতে আমার ইমেল, আর ওখানে সুন্দর বডিতে দিয়ে দিবেন আপনার নাম, আইডি, সবকিছু বলবেন যে কেন দিতে পারেন নাই, কি হয়েছে। এবং ওইটা 9টা 15-র ভিতরেই দিয়ে দিতে হয়, 9টা 20-এর ভিতরেই দিতে হয়, খুব লেট করে দেওয়া যায় না ওইটা। সাথে আপনি স্ক্রিপ্ট। ম্যাম যদি দেরি হয়ে যায় তো যেদিনকে ম্যাম পরীক্ষা ছিল সেদিনকে ম্যাম ইমেল করতে হবে, তাই না? হ্যাঁ, যেদিন পরীক্ষা 9টা 15 মানে 9টা 20-এর মধ্যেই করে দিবেন, পরে করা যায় না। ওকে ম্যাম। এটা হচ্ছে পরে হয় না। এবং সাপোর্টে আমাকে তো সিসিতে রাখলেন, সাপোর্টে ইমেল, এবং সাথে আপনার স্ক্রিপ্টটা ওখানে আপনি রেখে অ্যাটাচ করে দিবেন, বুঝছেনই তো। 484 আপনার জি নামটা ম্যাম। করেন, নাম টাম কিছুই দেখা যাচ্ছে না, 484 আমি কি দেখবো এটা। নাম দিয়ে দেন, আইডি দিয়ে, তারপরে ম্যাম আমার ম্যাম ফোনে একটা সমস্যা তো ম্যাম, বাসায় ম্যাম দিয়ে দেবো ম্যাম, এখন ম্যাম অফিসে আছি, আমি শেষ করতে পারি অফিসে দেবো ম্যাম। ঠিক করিয়েন। তারপরে আপনি আপনার পেমেন্ট স্লিপটা ওটার সাথে দিয়ে দিবেন, ঠিক আছে। ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। এটা হচ্ছে নিয়ম, সুন্দর করে দিবেন এভাবে, যদি বিশাল কেস সমস্যা হয়। আর ইন কেস যদি ওইটাও আপনার করতে না পারেন, তাহলে আপনার রিটেক পরীক্ষাটা দিতে হবে পরে, ঠিক আছে। আর রিটেকটা না দেয়াই ভালো, রিটেকটা আমি একটু কঠিন মার্কিং করি, এটা আমি সোজা মার্কিং করি, সেই এখন যেটা হয়। রিটেক আমার খুব পছন্দের না, আপনারা সুন্দর করে দেন পরীক্ষা, আই উইল বি ভেরি হ্যাপি, ঠিক আছে। এই টাইমেই শেষ করে দেন, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হবে আমি আশা করতেছি, ঠিক আছে। সুন্দর করে দিয়েন। ওকে ম্যাম। হ্যাঁ, এখন ই লার্নিং তো মোটামুটি বুঝছেন না কি করবেন। জি ম্যাম। আপনাদের ড্যাশবোর্ডে শো হয় না তো, আপনি পড়বেন নিজের মতো করে, মানে সবগুলা প্রত্যেকটা উইকে দেখে দেখে করে ফেলতে। আমি শুধু ড্যাশবোর্ডের গুলোই ম্যাম ইয়ে করছি, রিপ্লাই হতে দিছি। পারে আপনার কোনো
ফোরাম এখনো মানে শেষও হয়ে গেছে টাইম, এমনও হতে পারে। সুতরাং একটু আবার সবগুলো ই লার্নিং এ দেখে নিয়েন, ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। আপনারা অলরেডি বিউল ফোনে করে ফেলছেন, যেহেতু একদম শেষের দিকে আবারও, তাই আমরা একটা লেকচার আপনাকে দিয়ে রাখতেছি যাতে আপনাদের জন্য ইজি হয়। আমি জাস্ট একটা আবার রিপিটেশন। আপনাদের পিকনিকের এক্সপিরিয়েন্স কেমন ছিল? অনেকেই আসছিলেন। ম্যাম আমার তো এক্সপিরিয়েন্স ভালো ছিল, তবে আমার একটা আফসোস আছে ম্যাম, সেটা হচ্ছে যে আপনার সাথে আমি আনফরচুনেটলি ছবি নাই আমার কোনো। আমি তুলবো ভেবেছি কয়েকবার, এরপরে কিভাবে যেন ম্যাম মিস হয়ে গেল, একসাথে আসলাম তারপরেও মিস হয়ে গেল, এটা নিয়ে একটু আমার একটু আফসোস যে আপনার সাথে আমার ছবি থাকলো না কোনো। অসুবিধা নাই, এরপরে যখনই কিছু মানে আমার অভিজ্ঞতা হলো ম্যাম, আমার অভিজ্ঞতা হলো আমি জীবনে অনেক বড় বড় প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, হ্যাঁ, অনেক বড় বড় পিকনিক অ্যাটেন্ড করেছি। রিয়ালি আমাদের এই ইউনিভার্সিটি থেকে যে প্রোগ্রামটা করা হয়েছিল আমার কিন্তু খুবই ভালো লাগছে আর কি, যেটা আমি অনেকের সাথে বলছি আর কি, যে এরকম আমার খুবই ভালো লাগছে আর কি। খুব পরিচ্ছন্ন ছিল, সুন্দর ছিল। হ্যাঁ ম্যাম খুব ভালো লেগেছে, খুবই খুবই মানে কালচারাল প্রোগ্রামটাও খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এটা আসলে ম্যাম ডিপার্টমেন্টের কাছে থ্যাঙ্কফুল যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, পিকনিকটা সাকসেসফুলি এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু, টাইম ম্যানেজমেন্ট সবকিছু, ওভারঅল ফুড মানে সবকিছুই ভালো ছিল ম্যাম। তো আলহামদুলিল্লাহ। আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ma'am। সুন্দর হয়েছে। এর পরের বছর ইনশাল্লাহ আবার পিকনিক করলে আপনারা সবাই থাকবেন আর আমরাও থাকবো। এখন বিউলফের উপর একটা সামারি আবার একটু শুনে নেন, যাতে আপনাদের এটা বিউলফটা মাথায় পুরো গেঁথে যায়। Responding to emails takes time, but not with Grammarly. In a few clicks, Grammarly's generative AI drafts professional. আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, জি দেখা ম্যাম যাচ্ছে। দেখতে পাচ্ছি ম্যাম। পরীক্ষা নিয়ে কারো কোনো কনফিউশন, কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আপনাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টসরা আছে, তারা আপনাকে বলতে পারবে। কোনো কোয়েরি কারো কি আছে? কোনো কিছু প্রশ্ন উত্তর জানতে চান, নতুনরা স্পেশালি? কোনো কিছু নাই, আশা করতেছি দিতে পারবেন, সবকিছু সুন্দরভাবে হবে। হাতে লেখে কিন্তু আপনাদের পরীক্ষা, হাতে লিখে দিবেন সবকিছু। আচ্ছা, তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো বেওল। চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই আমরা এই বেওল সম্পর্কে একটু জানবো, তারপরে এই যে সামারিটা, সেই সামারিতে আমরা যাব। তো দেখো, শুরুতে যেটা রয়েছে যে বেওল is an old English epic poem consisting of 3182 alternative lines. বলা হচ্ছে যে এই বেওল, যেটা হচ্ছে ওল্ড ইংলিশের একটা পোয়েম, অর্থাৎ ঠিক অ্যাংলো সেক্সন পিরিয়ড যেটা, সেইটা বা তার কিছু আগের হচ্ছে রাইটিং এটা, এবং সেখানে প্রায় 3182টা লাইন রয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস অফ ওল্ড ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে ওল্ড ইংলিশ লিটারেচারের যে মানে যে রাইটিং গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটিং হচ্ছে এই বেওল। দ্য ডেট অফ কম্পোজিশন ইজ এ ম্যাটার অফ কন্টেনশন অ্যামং স্কলার্স। বলা হচ্ছে যে এই রাইটিংটার যে মানে কম্পোজিশনের বা লেখার যে ডেট, সেটা নিয়ে রাইটারদের মধ্যে মতভেদ রয়েছে, স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে। The only certain dating pertains to the manuscript which was produced between 1975 and 1025. আচ্ছা, এই যে ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, সেই ম্যানুস্ক্রিপ্টে একটা ডেট রয়েছে, এবং সেই ডেট অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে এই রাইটিংটা 975 থেকে 1025 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে। দ্য অথর ওয়াজ অ্যান অ্যানোনিমাস অ্যাংলো স্যাক্সন পোয়েট। বলা হচ্ছে যে এই যে অথর, সেই অথর ছিল হচ্ছে অ্যানোনিমাস স্যাক্সন পোয়েট, এবং রেফার্ড টু বাই স্কলার্স অ্যাজ বিওল পোয়েট। এবং এইখানে যেহেতু এই রাইটার সম্পর্কে ওরকম ভাবে তথ্য জানা যায় না সুনির্দিষ্ট, সেই জন্য বলা হচ্ছে যে এই স্কলাররা এই বেওলফের রাইটারকে বলা হচ্ছে বেওল পোয়েট, অর্থাৎ বেওলফের রাইটারকে বলা হচ্ছে বেওল কবি। দ্য স্টোরি ইজ এ সেট অফ স্ক্যান্ডিনেভিয়া। বলা হচ্ছে যে এই যে রাইটিংটা, সেই রাইটিংটার যে
মানে যে সেটিংটা, সেই সেটিংটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার যে এলাকা, অর্থাৎ ইউরোপের যে এলাকা স্ক্যান্ডিনেভিয়া, সেই স্ক্যান্ডিনেভিয়া এলাকাকে কেন্দ্র করে। তো স্ক্যান্ডিনেভিয়া এলাকা হচ্ছে যেমন নরওয়ে, সুইডেন, এই এলাকা গুলোকে বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। Beowulf, a hero of the Geats, come to the aid of Hrothgar, the king of the Danes, whose mid-hill in Heorot has been under attack by a monster known as Grendel. আচ্ছা, বলা হচ্ছে যে এই বেওলফ সে মূলত হিরো, গেটস এর হিরো, গেটস একটা জায়গা, সে গেটস এর হিরো। সে এসেছে এই রোদগারের মানে সাহায্য করার জন্য, রোদগারকে সাহায্য করার জন্য। এই রোদগার হলো ডেন এর কিং, এবং তার যেই মিড হল রয়েছে হেরট, সেই হেরটে একটা মনস্টার যার নাম হচ্ছে গ্রেন্ডেল, সে অ্যাটাক করেছে, এবং সেই অ্যাটাক থেকে এই রোদগারকে বাঁচানোর জন্য, হেরটকে বাঁচানোর জন্য মূলত এই বিউলফ এসেছে। After Beowulf slay him, Grendel's mother attacked the hall and is then also defeated. আচ্ছা, বেওলফ যখন এই হচ্ছে গ্রেন্ডেলকে স্লে করলো, যখন তাকে মানে ছুরিকাঘাত করে মারলো, তারপরে এই গ্রেন্ডেলের যে মা, সে আরেকটা মনস্টার, সে এসে তখন এই হচ্ছে হলকে, যে হলে আর কি এই যে রোজগারের যে কিং থাকে, সেই হলকে অ্যাটাক করলো, এবং তাকেও এই বেওলফ পরাজিত করলো। ভিক্টোরিয়াস বেওলফ গোজ হোম টু গোটাল্যান্ড, মডার্ন সুইডেন, and later become king of Geats. বলা হচ্ছে যে ভিক্টোরিয়াস বেওলফ হচ্ছে জয়ী হওয়ার পরে সে গেল তার যে বাড়ি হচ্ছে গেটল্যান্ড, সে গেটল্যান্ডে, যে গেটল্যান্ড এখন বর্তমানে আসলে সুইডেনে এবং গোটাল্যান্ড নামে পরিচিত। তো বলা হচ্ছে সেই গোটাল্যান্ডে গেল এবং সে সেখানকার রাজা হলো। আফটার এ পিরিয়ড অফ 50 ইয়ার্স, আচ্ছা 50 ইয়ার্স পিরিয়ড হ্যাজ পাস, তো 50 ইয়ার্স এর যে সময়টা, সেটা পাস করার পরে বেওলফ ডিফেটস এ ড্রাগন, বেওলফ একটা ড্রাগনকে পরাজিত করে, বাট ইজ মর্টালি ওন্ডেড ইন দ্য ব্যাটেল, কিন্তু এই যুদ্ধে, ড্রাগনের সাথে যুদ্ধে সে খুব মারাত্মক ভাবে আহত হয়। আফটার হিজ ডেথ, হিজ অ্যাটেন্ডেন্টস ক্রিমেট হিজ বডি অ্যান্ড ইরেক্ট এ টাওয়ার অন দ্য হেডল্যান্ড ইন হিজ মেমোরি। বলা হচ্ছে যে তার মৃত্যুর পর, অর্থাৎ এই যে আহতটা হলো, এই আহত হওয়ার পরে সে মারা যায়, এবং তার পরবর্তীতে তার যে অ্যাটেন্ডেন্সরা ছিল, তার পরবর্তী মানে যারা আর কি তার শুভাকাঙ্ক্ষী ছিল, এখানে অ্যাটেন্ডেন্স বলতে শুভাকাঙ্ক্ষী না, আমি এটা জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য বলছি যে তার যে শুভাকাঙ্ক্ষী বা যারা ছিল পরবর্তীতে, তারা তার বডিটাকে সমাহিত করলো, এবং তার সেখানে একটা তারা টাওয়ার বানালো, এবং টাওয়ারটা বানালো তারা তার স্মৃতি রক্ষার্থে। দ্য ফুল স্টোরি সার্ভাইভস in the manuscript known as the Noel Codex. আচ্ছা, এই যে স্টোরিটা, এই স্টোরিটা রয়েছে হচ্ছে নোয়েল কোডেক্স নামে একটা ম্যানুস্ক্রিপ্টে। It has no title in the original manuscript but has become known by the name of the story's protagonist. আচ্ছা, এই যে রাইটিংটা, এই বেওলফ যে রাইটিং, সেই রাইটিং এর আসলে তেমন কোনো মানে হেডলাইন নেই বা কোনো নাম নেই, কিন্তু যেহেতু বেওলফ হচ্ছে এই রাইটিং এর প্রোটাগনিস্ট, প্রধান ক্যারেক্টার, সেহেতু তার নামে এই রাইটিংটার নামকরণ করা হয়েছে। In 1731, the manuscript was badly damaged by a fire that swept through Ashburnham House in London that had a collection of medieval manuscripts assembled by Sir Robert Bruce Cotton. বলা হচ্ছে যে 1761 সালে এই বেওলফ যে ম্যানুস্ক্রিপ্টে লেখা রয়েছে, সেটা মানে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেননা মানে এটাতে আগুন ধরে গিয়েছিল, এবং সেই আগুন ধরার পর থেকে এই পোড়া যে অবস্থাটা, সেটাই এই অনেকগুলি ম্যানুস্ক্রিপ্ট, মিডাইভাল ম্যানুস্ক্রিপ্টের সাথে রাখা হয়েছে হচ্ছে অ্যাশবার্নহাম যে হাউস লন্ডনে, সেখানে, এবং সেটার তত্ত্বাবধানে রয়েছেন স্যার রবার্ট ব্রুস কটন। দ্য নিউয়েল কোডেক্স ইজ সার্টেনলি হাউসড ইন দ্য ব্রিটিশ লাইব্রেরি, ইজ কারেন্টলি আর কি। তো বলা হচ্ছে যে এই যে নোয়েল কোডেক্স, এটা এখন বর্তমানে ব্রিটিশ লাইব্রেরিতে রয়েছে। আচ্ছা, এরপরে আমরা এটা যে সামারি, সেই সামারিটা সম্পর্কে জানবো, এবং আশা করি এইখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তো এই সামারি থেকে আসলে আমাদের যে প্রশ্ন লেখার জন্য যতটুকু জানা দরকার, সেটা আমরা আশা করি জেনে ফেলবো।
তো এখানে দেখো, এখানে অনেকগুলি কঠিন কঠিন ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলির মানে প্রোনাউন্সিয়েশন আসলে ওইভাবে করতে গেলে একটা একটা করে বার করতে হবে। তো আমি ওইভাবে অত জটিলতার দিকে যাচ্ছি না, আমার যেটা আমি প্রনাউন্সিয়েশন করছি সেটাই করে যাচ্ছি আর কি, আমি রেগুলার যেটা আসে সেটাই। তো আশা করি তোমরা তো সুন্দরভাবে তোমাদের মতো করে তোমরা সেগুলো প্রনাউন্সিয়েট করবে। দেখো সামারিতে যেটা রয়েছে, দ্য প্রোটাগনিস্ট বিওল্ফ, এ হিরো অফ গেটস, কামস টু দ্য এইড অফ রোদগার কিং অফ ডেন্স, হুজ গ্রেট হল হেরট ইজ প্লেগড বাই দ্য মনস্টার গ্রেন্ডেল। বলা হচ্ছে যে এইখানকার যে প্রোটাগনিস্ট বিওল্ফ, সে হচ্ছে গেটস এর হিরো, এবং সে এসেছে এই রোদগারকে সাহায্য করতে। রোদগার হচ্ছে ডেনের কিং, এবং তার যে বড় একটা হল রয়েছে হেরট, সেই হেরটটা গ্রেন্ডেল মনস্টার দ্বারা আক্রান্ত হয়েছে। Beowulf kills Grendel with his bare hand, and Grendel's mother with a giant sword that he found in her lair. আচ্ছা, এইখানে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেওল্ফ সে এই গ্রেন্ডেলকে মোটামুটি খালি হাতেই, মানে কোনো রকম অস্ত্রশস্ত্র ছাড়াই তাকে হত্যা করে ফেলে। এবং গ্রেন্ডেলের যে মা, এই মনস্টারের যে মা, সে তখন তার ডেরায় যে শর্ট ছিল, তরবারি ছিল, সেটা দিয়েই এই বেউলফের ওপরে ঝাঁপিয়ে পড়ে। এই লেয়ার বলতে ডেরা। লেটার ইন হিজ লাইফ, পরবর্তীতে তার জীবনে বিউল বিকেম কিং অফ গেটস, সে গেটস এর রাজা হয়। and finds his realm terrorized by a dragon, some of whose treasure had been stolen from his hoard in a burial mound. বিউল সে দেখতে পায় যে তার যে রাজত্ব, তার যে রিয়াম, এটা কে ভীতিগ্রস্ত করে রেখেছে হচ্ছে একটা ড্রাগন, এবং some of whose treasure had been stolen, এবং তার কিছু হচ্ছে সম্পত্তি বা সম্পদ সেগুলো চুরি হয়েছে ফ্রম হিজ হোর্ড, তার যে মানে সম্পদ রাখার যে জায়গা সেখান থেকে, ইন এ বেরিয়াল মন্ড, এবং এইগুলোকে মানে গর্ত করে বা শীত কেটে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা অবস্থা। হি অ্যাটাকস দ্য ড্রাগন উইথ দ্য হেল্প অফ হিজ থিংস অর সার্ভেন্ট, বাট দে ডু নট সাকসিড। কিন্তু যেটা ঘটলো যে বিওল্ফ সে হচ্ছে অ্যাটাক করলো তার কিছু সার্ভেন্টদের, তার কিছু সেনাবাহিনীর মানে সদস্য, এক কথা বলা যেতে পারে। তো তাদের দ্বারা সে হেল্প নিয়ে সে এই ড্রাগনের উপরে অ্যাটাক করলো, কিন্তু তারা সেখানে সাকসেসফুল হতে পারলো না। Beowulf decides to follow the dragon to its lair at Arnens, but only his young Swedish relative Wiglaf, whose name means remnant of Halord, dares to join him. আচ্ছা, এরপরে বলছে যে বিওল্ফ সে সিদ্ধান্ত নিল ড্রাগনকে ফলো করে তার ডেরায় যাবে। তার ডেরা হচ্ছে আর্নেন্সে, এবং কিন্তু তার সঙ্গে শুধুমাত্র তার এক সুইডিশ রিলেটিভ যার নাম হচ্ছে উইগল্যাফ, সেই কেবল জয়েন করার সাহস পেল। আচ্ছা, এই উইগল্যাফ এর মিনিং হচ্ছে রেমনেন্ট অফ ভ্যালর। বিওল্ফ ফাইনালি স্লেইস দ্য ড্রাগন, সবশেষে বিওল্ফ হচ্ছে এই ড্রাগনকে হত্যা করে, বাট ইজ মর্টালি ওন্ডেড ইন দ্য স্ট্রাগল, কিন্তু এই যুদ্ধে সে খুব মারাত্মক ভাবে আহত হয়। হি ইজ cremated and a burial mound by the sea is erected in his honor. এবার এই বিওল্ফ মারা যাওয়ার পরে তার যে দেহটা সেটা ক্রিমেট করা হয়, অর্থাৎ আগুনে পোড়ানো হয়, দাহ করা হয়, এবং পরবর্তীতে তাকে একটা জায়গায় সমাহিত করা হয়, এবং সেই সমাহিত করার জায়গাটাতে সেটা হচ্ছে মানে জায়গাটা হচ্ছে সমুদ্রের পাশে, এবং সেখানে একটা টাওয়ার করা হয়, এবং টাওয়ারে কিছু তার সম্মানে কিছু ভালো মানে ভালো ভালো লেখা হয় আর কি, প্রশংসা বাক্য লেখা হয়। Beowulf is considered an epic poem in the main character as is a hero whose travels great. আচ্ছা, এইটুকু আমাদের না জানলেও চলবে। এইটুকু আমাদের না জানলেও চলবে, তো এইটুকুকে আমি স্কিপ করে যাচ্ছি। আশা করি তোমাদের যদি দরকার হয় তোমরা এটা পড়ে নিতে পারো। এইটুকু আমি স্কিপ করে যাচ্ছি। এইটুকু আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। 484 আপনার নামটা কি? নামটা একটু পরে করে দিয়েন।
আর দিয়ে দেন অ্যাটেন্ডেন্সটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সামারির অংশ হলো। আচ্ছা, এরপরে আমরা এই যে সামারিটা, সেই সামারিটা আরো একটু ডিটেইলে জানবো। অর্থাৎ এই যে এর যে যুদ্ধগুলো হয়, এখানে যে ব্যাটেল গুলো হয়, সেগুলোকে আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে। তো আমরা এই ভাগগুলি সম্পর্কে জানবো। তো তিনটা যে যুদ্ধ হয়, তিনটা যুদ্ধ সম্পর্কে আমরা ডিটেইল জানবো। শুরুতে ফার্স্ট যে ব্যাটেলটা হয় বেওলফের সঙ্গে, সেটা হচ্ছে যে গ্রেন্ডেল, বেওলফ এবং গ্রেন্ডেলের মধ্যে যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে এরকম। বেওলফ begins with the story of Hrothgar, who constructed the great hall Herod for himself and his warrior. বলা হচ্ছে বেওলফ শুরু হয় একটা স্টোরি দিয়ে, রোজগারের স্টোরি, এবং সে রোজগার সে একটা বড় মানে হেরড নামে একটা বড় হল তৈরি করে, যে হলে সে এবং তার যে যোদ্ধারা তারা থাকবে এইটা মনে করে। In it, his wife Oildeu and his warriors spend their time singing and celebrating. আচ্ছা, এই মানে হেরড যে হল, সেই হল রুমের মধ্যে এই রোজগার এবং তার ওয়াইফ ওয়েলদেউ, এরা দুইজন এবং হচ্ছে আরো কিছু যোদ্ধা, তাদের যে যোদ্ধা রয়েছে সেই যোদ্ধা বাহিনী সবাইকে নিয়ে সিঙ্গিং, মানে সেখানে গান বাজনা এবং সেলিব্রেশন চলতে থাকে। গ্রেন্ডেল, a troll like monster said to be descended from the biblical Cain, is pained by the sound of joy. গ্রেন্ডেল যে কিনা একটা ট্রল লাইক মনস্টার, অর্থাৎ বিশাল দানবাকৃতির একটা মনস্টার, said to be descended, যে মানে অবতরণ করেছে, মানে যাকে পাওয়া যায় আর কি বাইবেলের ভিতরে, এবং সেই বিবলিক্যাল কেইন নামে মানে কেইন হিসেবে সেখানে পাওয়া যায়। এবং বলা হচ্ছে যে এই হচ্ছে মনস্টার, সে হচ্ছে ডিস্টার্বড হয় এই যে আনন্দ ঘন পরিবেশ ভিতরে যে সেলিব্রেশন চলছে এইটা সাউন্ড বা এটা শব্দের মাধ্যমে। গ্রেন্ডেল attacks the hall and kills and devours many of Roger's warriors while they sleep. আচ্ছা, গ্রেন্ডেল এই শব্দ বা এই সেলিব্রেশনের যে আওয়াজ, এইগুলোতে সে ডিস্টার্ব হয়ে সে এই রোজগারের যে হল, হেরোর যে হল, সেখানে অ্যাটাক করে এবং সেখানে অনেককে হত্যা করে, এবং আরো কিছু ওয়ারিয়র যারা যখন ঘুমাচ্ছিল তাদেরকে ধরে ধরে একেবারে খেয়ে ফেলে। রোজগার and his people helpless against গ্রেন্ডেল abandon হেরড। রোজগার এবং তার যে জনগণ রয়েছে তারা অসহায় হয়ে এই মানে গ্রেন্ডেলের সাথে যুদ্ধ করতে তারা পারে না এবং অসহায় হয়ে পড়ে, এবং একসময় তারা হেরড যে হল, সেই হলটা তারা পরিত্যাগ করে। Beowulf, a young warrior from Getland, hears of Hrothgar's trouble and with his king's permissions leaves his homeland to assist Hrothgar. বেওলফ যে কিনা একটা যুবক যোদ্ধা গেটল্যান্ডের, সে রোজগারের এই সমস্যার কথা জানতে পারে এবং তার দেশের যে কিং, সেই কিং এর পারমিশন নিয়ে সে এই তার হোমল্যান্ড গেটস কে ছেড়ে সে রোজগারের যে রিয়াম এবং সেইখানে সে আসে এই রোজগারকে হেল্প করার জন্য। Beowulf and his men spent the night in Herod. বেওলফ এবং তার যে যোদ্ধারা তারা হেরোটে একটা রাত্রি যাপন করে। বেওলফ refuses to use any weapon because he holds himself to be equal of Grendel. আচ্ছা, বেওলফ সে অস্বীকার করে কোনো ধরনের উইপন ব্যবহার করা থেকে বিরত থাকে সে, এবং মানে এটার কারণ হচ্ছে সে মনে করে যে সে নিজেই এই গ্রেন্ডেলের যে শক্তি বা গ্রেন্ডেলের যে পাওয়ার, সেই ধরনের পাওয়ার সে কন্টেইন করে, তার ভেতরে রয়েছে, সে সেটা ভাবে। When Grendel enters the hall, Beowulf, who has been feigning sleep, lifts up to cleanse Grendel's hand. আচ্ছা, যখন এই গ্রেন্ডেল এই হলে প্রবেশ করে তখন বেওলফ যে কিনা ঘুমের ভান করেছিল, ফেইনিং করেছিল, সে হঠাৎ করে লাফিয়ে উঠে এই গ্রেন্ডেলের হাতটা চেপে ধরে। গ্রেন্ডেল and Beowulf battle each other violently. এই গ্রেন্ডেল এবং বেওলফ তারা দুজনে খুব মানে ভয়ঙ্কর ভাবে যুদ্ধ চালিয়ে যায়, যুদ্ধ করে। Beowulf's retainers draw their sword and rush to his aid, but their blades cannot pierce Grendel's skin. বলা হচ্ছে যে এই গ্রেন্ডেল এবং বেওলফের যখন যুদ্ধ চলে তখন বেওলফের যে রিটেইনার যারা রয়েছে
তারা তরবারি বের করে এবং তারা যেটা করে যে বিউলফকে সাহায্য করার জন্য তাদের তরবারি দিয়ে গ্রেন্ডেলের গায়ে আঘাত করে, বাট গ্রেন্ডেলের যে স্কিন সেটা ভেদ করে এই তরবারি যেতে পারে না। ফাইনালি বিউল টিয়ার্স গ্রেন্ডেলস আর্ম from his body at the shoulder, and Grendel runs to his home in the marshes where he dies. পরবর্তীতে যেটা হয় যে যুদ্ধ চলার সময় বেওলফ সে গ্রেন্ডেলের যে আর্ম অর্থাৎ হাত সেটা একেবারে টেনে ছিঁড়ে ফেলে ফ্রম হিজ বডি, তার বডি থেকে, এবং অ্যাট দ্য শোল্ডার অর্থাৎ শোল্ডারের এখান থেকে তার যে হাতটা সেটা টেনে ছিঁড়ে ফেলে, এবং এতে করে গ্রেন্ডেল সে দৌড়ে তার মানে বাড়িতে চলে যায়, অর্থাৎ যে তার যে ডেরা অর্থাৎ এই দানবের যে ডেরা সে ডেরা সে পালিয়ে যায় ইন দ্য মার্শেস হোয়ার হি ডাইজ। এবং যেটা হয় যে পরবর্তীতে এর কারণেই এই গ্রেন্ডেল অর্থাৎ এই দানব সে মারা যায়। Beowulf displays the whole of Grendel's soldier and arms his awesome grasp for all to see at Heorot. আচ্ছা, বেওলফ এবার ডিসপ্লে করে এই গ্রেন্ডেলের যে মানে ছিঁড়ে ফেলা যে হাত যেটা তার কাছে রয়ে গেছে সেটা বেওলফ এই হেরোটের সবার কাছে এটা ডিসপ্লে করে বা সবাইকে দেখায়। দিস ডিসপ্লে উড ফুয়েল গ্রেন্ডেলস মাদার অ্যাঙ্গার ইন রিভেঞ্জ। এবং এই ডিসপ্লেটাই হচ্ছে গ্রেন্ডেলের যে মা তাকে রাগান্বিত করে এবং তাকে রেভেন্স নিতে প্রতিশোধ নিতে মানে উদ্বুদ্ধ করে। তো এই গেল হচ্ছে এই গ্রেন্ডেল এবং বেওলফের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের ঘটনাটি। তো আমি আজকে প্রথম পর্ব এইটুকুই করছি এবং পরবর্তীতে সেকেন্ড পার্ট যেটা করবো সেকেন্ড পার্টে সেকেন্ড ব্যাটেল এবং থার্ড ব্যাটেলটা আমি ভিডিও করবো। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। পরবর্তী আশা করছি আপনাদের পরীক্ষা ভালোই হবে। ছবি তুলে দিয়েছেন? ওকে, দ্যাটস গ্রেট। সবাই আছেন নাকি দেখে নেন ছবিতে। জি ম্যাম, আছে ম্যাম সবাই। সবাই আছেন, তাহলে তো খুবই ভালো। আপনারা তাহলে ভালো থাকেন, বেস্ট উইশেস। ঠিক আছে, সুন্দর করে পড়ে ফেলেন এবং আমি আশা করছি খুব ভালো হবে আপনাদের। ওকে, তাহলে খোদা হাফেজ সবাইকে, বেস্ট উইশেস, ভালো থাকেন সবাই। ম্যাম আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আবার দেখা হবে এক্সামের পরে, কথা হবে ক্লাসে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, পরীক্ষা তো পরীক্ষার বেস্ট উইশ করে ফেলেন সবাই, ভালো থাকেন।